শুভ সন্ধ্যা প্রত্যেককে। আমাদের সেই পজিটিভ বার্তা স্টুডিওতে যারা উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে আজ যে বিশিষ্ট ব্যক্তি একজন আমি বলবো, আমাদের 17 নম্বর আগরতলা মিউনিসিপাল কর্পোরেটর শিখা ব্যানার্জি ম্যাডাম আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন। আমরা প্রথমেই স্বাগত জানাই ওনাকে। নমস্কার ম্যাডাম, আপনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। আজ সন্ধ্যাতে আপনার সঙ্গে আমরা কিছু গানে গানে হোক, আমার সামাজিকতায় হোক, সব ধরনের কিছু ডিসকাশনের মাধ্যমে আপনার সাথে আমরা সন্ধ্যাটা কাটিয়ে দেব। তো আমি শুরুতেই আপনার প্রতি আমার কিছু প্রশ্ন থাকবে, যে আমি প্রথমেই জানতে চাই সামাজিকতার কাজ আপনি কখন থেকে শুরু করেছেন? আমি যখন স্কুলে পড়ি তখন থেকে, ক্লাস 9, 10, 11 যখন পড়ি তখন থেকেই আমার ওই একটা সামাজিকতার একটা ভিতরে একটা মানে অনুভূতি ছিল। এটা বলতে কিরকম বোঝায়, যেমন কি অসুস্থ হলো, বললো, কানে শুনলাম, আমি ওনাদের সাথে চলে যেতাম, বা হসপিটালে নিয়ে যাওয়া, বা কেউ ডাক্তার আনতে পারছে না তাদের সঙ্গে আমি যোগাযোগ করা, এগুলি আমি করতাম। এখনো মোটামুটি মানে ওই রকম হলে হয় করি। যেমন সাধারণ আছে, কেউ মারা গেল, সত্যি এটা বলা ঠিক না, মারা গেল হয়তো গাড়ি তারা জোগাড় করতে পারছে না বা নাম্বার পাচ্ছে না, আমি ওদেরকেও এখনো আমি এখন তো ইচ্ছা করতে পারি, আগেও করেছি, গাড়ির নাম্বার দিয়ে ওদেরকে নিয়ে গেছি, সব দেহ গাড়ি নিয়ে যায়, এগুলি করতাম আর কি। আর অনেকে এসে খাবার চাইতো বা খেতে পারতো না, আমার নিজেরও সেরকম ছিল, এমন কোনো অবস্থা ছিল না যে আমি সাংঘাতিক ছিলাম, তা না। ওই আমার এখান থেকেও আমি একটু দিয়ে খেতে ভালোবাসতাম, যখন আসতো দিতাম, ওই রকম আর কি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডামকে। সত্যি মানে অবস্থা যাই থাকুক, কিন্তু দানের মানসিকতাটা ছিল ছোট থেকেই, সেটাই প্রমাণিত হয়। তো তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আমি আপনাকে এখন একের পর এক কয়েকটি কোশ্চেন করে যাব, যেগুলি আমরা জানতে চাইব আপনার পুরো লাইফটা নিয়েই কম বেশি, এখন পর্যন্ত যেই এই যে দাঁড়িয়েছেন এবং যেই একটা সুন্দর পদমর্যাদাপূর্ণ একটা জায়গাতে আপনি আছেন, সেই বয়সের সবগুলো ঘটনাই আমরা কম বেশি করে আপনার কাছ থেকে জানব। তো এখন আমি বলতে চাই যে এই যে দীর্ঘদিন আপনি সমাজ জগতে কাজ করছেন, তার অভিজ্ঞতা যদি আপনি একটু বলেন। অভিজ্ঞতা বলতে অ্যাকচুয়ালি আমি যেই জায়গায় আছি এটা খুব সম্মানজনক জায়গা, মানে এতটা সম্মান পাওয়া যায়, মানে মনে হয় না যে টাকা পয়সা দিয়ে সম্মানটা কিনা যায়। সত্যি এটা মানে এটা বোধ ভগবানের আশীর্বাদ ছাড়া, দান ছাড়া এটা কোনো কিছু হতে পারে না। এটা আমি জীবনে কোনোদিন ভাবিনি, কিন্তু আমি ওই কাজটা পেয়ে গেছি, করতে পারছি। এবং যাদের সঙ্গে মিশছি, চলছি, সত্যি শেখার মতো, জানার মতো সবকিছুই আছে। এবং আমি চেষ্টা করি সবার জন্য কিছু না কিছু একটু করতে, যেটুকু সম্ভব হয় করি, তাও আপ্রাণ চেষ্টা করি করার জন্য। বলা যায় যে গড গিফটেড আপনি যে পদমর্যাদাটা, এটাই আমার মনে হয়। সত্যি সৎ পথে থাকলে এবং একজন ভালো মানুষ হতে গেলে ভগবানও ভালো মানুষের পিছনে থাকে। আপনার সেই পদমর্যাদার জন্য সত্যি ঈশ্বরের একটা আশীর্বাদ অবশ্যই আছে, আমি বলবো। হ্যাঁ, তো আমি আরেকটু জানতে চাই যে আপনার মূল প্রেরণা কি এই কাজের? এইটাই সত্যি কথা, যে মূল প্রেরণাটাকে আমি বলবো আগে যে প্রতিমা ভৌমিক, সেই আমাকে মানে হাত ধরে এনেছে এই জগতে বা এই কাজের মধ্যে। তার সঙ্গে আরেকজন ছিল, ওনার নাম ছিল নীলিমা ঘোষ। এই দুইজনই আমাকে মানে এই রাস্তায় এনেছে বা এরকম প্রেরণা দিয়েছে। ওদের কাজ আমি দেখে খুব ভালোবাসতাম, ওরা কাজ করতো, দেখতাম, তখন বুঝতাম না, চিনতাম না, জানতাম না। তারপরে হঠাৎ করে পরিচয় হলো কোথায় গিয়ে, আমার আরসিসি মানে খেলার এতে, আমার ছেলে তখন খেলতো ক্রিকেট, ওইখানে গিয়ে পরিচয় হয়েছে, তখন থেকে এই আসলাম আর কি। সত্যি প্রতিমা দিয়ে একজন প্রকৃত সমাজসেবী এবং আমাদের সমাজের জন্য অনেক কিছু করে চলেছেন। পাশাপাশি উনি নারী সমাজের কল্যাণেও উনি অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করছেন। তার জন্য ওনাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ। হয় যদিও আমাদের পর্দার বাইরে আছেন, আমাদের দেখবেন আমাদের স্টুডিওর বা আমাদের সেই ভিডিও, তখন উনি বুঝতে পারবেন আমরাও ওনাকে সম্মান জানাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো দীর্ঘদিন সমাজসেবা করার পর প্রথমে আপনি কর্পোরেটর হলেন, এই সম্মানজনক পদ পেয়ে আপনার কেমন লাগছে, একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা তো সত্যি সবারই ভালো লাগবে না, এই জায়গায় এসেছি, কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এসেছি, এটা তো স্বাভাবিক, সবারই ভালো লাগবে। কিন্তু এইটাই মানে বলি যে ওই বললাম না যে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হবে না। কাজ করছি, এসেছি, আর ভবিষ্যতেও মানে করব, যদি
ভগবান যদি আমার সহায় হন বা সবাই যদি আমাকে চান, সব জনতা যদি চান, তাহলে আমি সবার জন্য করব। এখন যা করছি তাতে আরো একটু ভালো করতে পারবো। অভিজ্ঞতা বলতে কি, প্রথম তো সেই অভিজ্ঞতা থাকে না, আসলে দেখতে দেখতে করতে করতেই তো সবকিছু বোঝা যায়, পারা যায়। তো আমি আশা রাখবো ভবিষ্যতেও আমি এর থেকে ভালো করতে পারবো, এইটুকু আশা করি। ধন্যবাদ ম্যাডামকে। তো আমি জানতে চাইবো যে কিছুদিন আগে আমাদের এই রাজ্যে যে ভীষণ খুব ভয়াবহ বন্যা হয়ে গেছে, সেই বন্যাতে ম্যাডাম আপনার ভূমিকা কি ছিল, এবং বিশেষ করে আপনি আপনার এলাকার জন্য আপনি কি করেছেন, কতটা আপনি নিজেকে উৎসর্গ করেছেন, যদি একটু আমাদের কাছে বিস্তারিত বলেন, একজন সমাজসেবী হিসাবে বিশেষ করে। সেই সময় তো আগরতলা, সারা আগরতলাতেই জল, এমনকি আমার বাড়িতেও জল, কোমর পর্যন্ত জল, বেরোতে পারছি না। তবুও আমি বেরিয়েছি, কতটুকু জায়গায় গেছি, যাবার পর দেখছি যে যোগাযোগ করতে পারছি না। তখন আমি সবার সঙ্গে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে আমার লোকদের বললাম যে চলো একটু দেখি। যাদের বাড়িতে জল ঢুকেছে সবাইকে বললাম যে তুমি কি বাড়ি থেকে বেরিয়ে আসবে, তোমাদের জন্য ক্যাম্প করবো। কেউ বেরিয়েছে, কেউ বেরোয়নি। আর যারা আসছে তাদের জন্য আমি তক্ষণে, দোকান খোলা নেই, ঘর মানে নেই, গুড় চিনি যা মানে চিরা থাকে সেগুলি দিলাম। পর মুহূর্তে বলেছি যে আমার বাড়িতে আমি সব তৈরি করছি, তোমরা সবাই চলে এসো। মানে এত জল পার হয়ে কেউই আসতে পারছে না আর কি। হ্যাঁ, যাই হোক, যতটুকু করার ক্ষমতা আমি করেছি, সবার সঙ্গে যোগাযোগ করেছি, এভাবে আর কি। আপনার এলাকার ছেলে মেয়েরা বা যারা নিরীহ মানুষ আছেন, যারা তাদের জন্য আপনি সেই যে বন্যায় ক্ষতিগ্রস্ত, ওনাদের জন্য আমি আর্থিকভাবে আপনি কতটা কি বা কিছু সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে ওনাদের জন্য কি করেছেন, যদি একটু বলেন। আমার এখানে সত্যি কথা বলতে কি কারোরই এতটা এফেক্ট হয়নি। হ্যাঁ, মানে আমার 17 নম্বর ওয়ার্ডে মানে কিছু কিছু হয়েছে, সেটা সাধারণ। তাও আমি সবাইকে মানে যারা যারা চাইছে আর কি, যে বলে ঠিক আছে যদি কোনো একটা সাহায্য পাই, তখন তাদের কাগজপত্র নিয়ে আমি 2-4টে জমা দিয়েছি, সেগুলো তো পেয়ে গেছে তারা টাকা। থ্যাংক ইউ ম্যাম আপনাকে, কারণ আপনার যা যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতার মধ্যে আপনি যথেষ্ট করেছেন। সেটা মানবিকতার ব্যাপার। প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যারা একটু পলিটিক্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে, তাদের কাছে সবাই সাধারণ মানুষরা চায় যে কিছু একটু আশা করে। তো এই মানসিকতাটা যেন আপনার সবসময় থাকে, সেটাই আমরা চাইব। তো আরেকটি কোশ্চেন আপনাকে করছি যে আপনি একজন যেই পদমর্যাদা নিয়ে আছেন, তাতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। ভবিষ্যৎ বলতে আমি ভাবছি এইটাই, আমি যদি সারা জীবন এইভাবেই থাকি, আমি সবার জন্যই কাজ করে যাব। যারা মানে অনাথ যারা থাকে বা থাকে, আমার একটা ইচ্ছা ছিল, জানি না ভগবান কতটুকু কি করবে, ওদেরকে নিয়ে আমি একটা মানে ইয়ে করে থাকার জন্য ভাবছি যে আচ্ছা তাদের একটা কিছু যদি সাহায্য করতে পারি। তাদের যদি মানে অনেকে আছে পড়াশোনা করতে পারছে না, এই কিছুদিন আগেও আমি আমার নিজের থেকে কিছু বই তাদের দিয়েছি, বই খাতা এগুলি দিয়েছি, কলম এগুলো দিয়ে দিয়েছি। যদিও এগুলো আমি কারো সামনে আনিনি, এসছে বাড়িতে বললো যে পারি না, পারছি না, তখন আমার কি বলেছি যে কি লাগবে আমার কাছে লিস্ট দিয়ে যাও, আমি কিনে দেব। এইগুলি করেছি। যদি ওইরকম থাকে আমি অবশ্যই সবার জন্য এটা আমি চেষ্টা করব করার জন্য যতটুকু। ধন্যবাদ ম্যাডামকে। তো আরেকটা কোশ্চেন আমি আপনার প্রতি রাখছি যে 2024-এ দাঁড়িয়ে আপনার সে ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলবেন, যে এই যে মানে আগরতলার উন্নতি দিকটা যদি আমরা চিন্তা করি, তাহলে আপনি 2024-এ দাঁড়িয়ে আপনি আগামী দিনের জন্য তার উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য আপনি কি করতে চান, বা সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। ডেভেলপ তো অনেক হয়েছে, আমরা তো সেই জন্মের পর থেকে দেখেছি। বা আমার জন্ম ছিল উদয়পুরে, আমার বাবার বাড়ি উদয়পুর, আমি বিয়ের পারপাসে এখানে এসেছি। এখানে আসার পর থেকে দেখছি, সেই 95-এ আমার বিয়ে হয়েছে। আমি সেখান থেকে দেখছি যে মানে কি অবস্থা ছিল আগরতলা, সেই আগরতলা এখন কি হয়েছে। এখন রাস্তাঘাট, ড্রেন সবগুলি মানে ঠিকঠাক মতো মানে তৈরি হচ্ছে, আর আরো বাকি আছে যেগুলো করছে, এখনো শেষ হয়নি। জলের প্রবলেম সেই থেকে দেখে এসেছি। এখন তো অনেক জায়গায় আমরা জল দিয়েছি, হ্যাঁ, জল যাচ্ছেও। তা আরো কিছু বাকি আছে, কয়েকটা প্রজেক্ট মানে তৈরি হয়ে গেছে, যদিও ওই জলগুলিও তো সবার বাড়িতে পৌঁছে দিতে পারবো। মানে অনেক অনেক উন্নতি হয়েছে এবং সবাই জানে, সবাই দেখছেও, জানছেও, ভবিষ্যতে আরো হবে। আর যে দিনগুলো হয়নি, শেষ হয়নি, যে কাজগুলো শেষ হয়নি, সেই কাজগুলো শেষ করবে আশা রাখছি। আমরাও সেটাই চেষ্টা করছি, ভবিষ্যতে আগরতলা আরো উন্নত হবে। আমি নিজের থেকে একটি কোশ্চেন আপনাকে করছি যে যা আমরা চোখের উপর দেখছি,
দীর্ঘদিন ধরে, শুধু এটা কোনো নতুন না, বহু পুরাণ থেকে আমরা দেখছি যে আগরতলা শহরের সামান্য একটু বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ে। তো সেই যে দুর্ভোগটা মানে সত্যি মানুষের কাছে অনেক কষ্টকর। ওই ব্যাপারে আপনারা কতটা মানে কিছু যে ডেভেলপমেন্টের ব্যাপারে আপনাদের কি মানে মোটামুটি কি কিছুটা আমরা আশা করতে পারি আগামী অবশ্যই। দিনের মধ্যে, যে সেই যে দুর্গতিটা আমাদের লাঘব হবে বা এরকম কিছু? সেটা তো অনেকই হচ্ছে, কারণ এখন যে পাম্প মেশিন গুলো বসিয়েছে, আগে যেমন জল 4 দিন 5 দিন এক নাগাতারে থাকতো, 15 দিনও থাকতো এরকম, এখন তো জল নিষ্কাশন মানে খুব সুন্দর হচ্ছে। যেমন ধরেন ঘন্টাখানেক জল থাকে, তারপর তো জল চলে যায়, মেশিন গুলো চালু হচ্ছে। এবং বড় বড় ড্রেন গুলো এখনো যে আখাউড়ার দিকে যে ড্রেনটা তৈরি হচ্ছে, সেটাও যদি তৈরি হয়ে যায়, আশা করি ওই জলগুলোই ওরকম পাস হয়ে যাবে। আরো দুটো ড্রেন আছে বড়, ওইটারও মানে আমরা সবকিছু কাগজপত্র জমা দিয়ে রেখেছি, ওই ড্রেনটাও করব। করার পর আশা করি আর জল খুব একটা জমা হবে না। আর তাও হয় কি, ছোট ছোট ড্রেন গুলোকে আসলে অনেক জিনিসপত্র ফেলে এগুলোকে মানে জমাট করে রাখে, তো তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ওইগুলো মানে একদম ক্লিয়ার করার জন্য। প্লাস্টিকের আবর্জনা এইসব আবর্জনা ড্রেনে দিয়ে, ফেলে হ্যাঁ। এই ধরনের কার্যকলাপে আরো আর অনেকটাই আমি আমাদের সবার ক্ষতি কাছে হচ্ছে। অনুরোধ যে ড্রেনের মধ্যে কোনো কিছু ফেলে যাতে ওই ড্রেনগুলো বন্ধ না করা হয়, তাহলে মনে হয় না জল আর আটকাবে, কিন্তু জল শেষ হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে, একদম। আগামী দিনে আরো সুযোগ সুবিধা হবে। একদম ঠিক। পাশাপাশি শুধু সরকারকে বললেই হবে না, পাশাপাশি আমরা যারা যারা আছি আমাদের প্রত্যেককে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। সেটা নতবা কেউ সমাজের উন্নতি বা ডেভেলপ করতে পারবে না। যে কোনো ধরনের ক্রাইম হোক, যা কিছুতে হোক, যে আমরা অনেক সময় বলি যে এই সরকার এই করছে না, সেই করছে না, কিন্তু এটা কোনো গভর্নমেন্টেই সেই জিনিসটা পারবে না তার ডেভেলপ, যদি আমরা সাধারণ মানুষরা আমরা যদি সচেতন না হই। তো আমাদের প্রত্যেককে, যারা স্টুডিওতে বসে দেখছেন বা স্টুডিওর বাইরে থেকে দেখছেন, সেই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন যে আমরা ড্রেন থেকে শুরু করে যে কোনো ধরনের রাস্তাঘাটে কোনো আবর্জনা, নোংরা ডাস্টবিন যেন আমরা যেখানে সেখানে না ফেলি, তবেই আমাদের একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো। তো যারা আপনারা বসে দেখছেন, আমাদের সঙ্গে আছেন আমাদের এক খুব সম্মানিত ব্যক্তি শিখা ব্যানার্জি ম্যাডাম। তো আমরা সেই কথার ফাঁকে ফাঁকে আমরা এখন চলে যাব একটু ব্যক্তিগত লাইফে, যে ম্যাডাম আপনার শৈশব বা আপনি কোথায় বড় হয়েছেন, আপনার পড়াশোনা আপনি যদি একটু শেয়ার করেন। আমার শৈশব, আমার জন্ম উদয়পুরে। উদয়পুরে আমার জন্ম, ওইখানে আমার পড়াশোনা। আমি কলেজে যেতে পারিনি, তবে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস করেছি। তো তারপর আমার বাবা মারা গেলেন হঠাৎ করে, আর পড়াশোনা হয়নি। আমার ছোট ভাই বোন ছিল, তখন আমি ভাবতাম যে আমার তো যতটুকু হয়েছে হয়েছে। তো আমি তখন টিউশনিতে ঢুকলাম, টিউশনি করে ছোট ভাই বোনদের পড়াশোনা করিয়েছি। ওরা এখন আছে যার যার মানে ইয়ে নিয়ে চাকরি বাকরিও করছে ভাইরা, বোনেরাও বোন চাকরি করেনি, তো বিয়ে থা হয়ে গেছে সবার, এখন আছে মোটামুটি ভালো। তো জীবনের ফার্স্ট লাইফ থেকেই আপনার উপরে একটা চাপ আছে, স্ট্রাগল ছিল আমার। সত্যি তার জন্য ভগবান লাইফের এন্ডিংয়েও আপনাকে একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যা আপনার সেই শৈশবের কষ্ট দুঃখ বা হয়তো বা পড়াশোনা আরো অনেক বেশি করার মানুষের একটা ইচ্ছা বা আগ্রহ থাকে, বাবার অকাল প্রয়াণে হয়তো আপনি সেই জিনিসটা সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু খুব সুন্দর জায়গা একটা পেয়েছেন। সেটাই শেষ ভালো যার সব ভালো তার, আমরা এটা বলতে পারি। তো পাশাপাশি আমি বলবো, তো ভবিষ্যৎ প্রজন্মের যদি যারা এই প্রফেশনে আসে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি বলতে চান, এটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। ওই সৎভাবে চলা, সততা নিয়ে থাকা, সেইভাবে যদি কাজ করতে পারে অবশ্যই তাদের মানে উন্নতি হবে। আমি এইটুকুই চাই সবার কাছে, যেমন বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, এইটুকু করে চললেই আমি মনে করি যে সবার জীবনে একটা মানে সুযোগ আসবে, এবং ভালো সৎভাবে চলতে পারলে আমি সেটাই চাই। এবং আমার নিজের মনেও এই একটা ধারণা যে আমি সৎভাবে চলবো, সৎভাবে কাজ করে যাব, যাতে কেউ কোনোদিন কিছু না বলতে পারে। সেইটাই আমার মানে সবচেয়ে বড় আমার মনে রয়েছে। সম্মানটাকে কেউ টাকা পয়সা দিয়ে কিনতে পারে না, এটা সত্যি কথা। একদম আমি চাই ওইটুকুই, সবাইকে ভালোবেসে, সবার জন্য ভালোবেসে কাজ করে যেতে পারি, এটাই আমার আশা। এবং ভবিষ্যতের অন্যদের জন্য সেই আশাই আমার রইল, এটাই প্রার্থনা ভগবানের কাছে।
ধন্যবাদ ম্যাডামকে। তো পাশাপাশি ম্যাম, আমি একজন নারী হিসাবে আপনার কাছে আমি আর এক দুইটা কোশ্চেন করছি, যে আমাদের সমাজে যে পিছিয়ে পড়া যে নারীরা আছে, যারা শিক্ষা দীক্ষায় হোক বা আর্থিক দিক থেকে হোক বা বিয়ে হওয়ার পর দেখা যায় যে বহু নারীরা লাঞ্ছিত, অবহেলিত। কারণ আমাদের সমাজ যতই ডেভেলপড হোক না কেন, আমাদের সমাজের নারী নির্যাতন কিন্তু সেটা এখনও আমরা দূর করতে পারিনি বা পার হয়নি। তো সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য আপনি একজন সমাজসেবী হিসাবে আপনার কি কি মানসিকতা থাকতে পারে বা কিছু করতে চান, সেই জিনিসটা যদি একটু বলেন। না, এটাই বলছি, এটা আগের দিনে ছিল ওইরকম যে না, বাড়ির মহিলারা বউরা কেউ বেরিয়ে আসতে পারবে না। এখন তো সেটা নেই, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। সমস্ত মহিলাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, তোমরা এগিয়ে আসো, বেরিয়ে আসো সেখান থেকে, এসে নিজেদের মানে ক্ষমতা তোমরা প্রয়োগ করো। যেমন ধরো তোমরা বেরোতে পারো না, আমিই বলছি যে আমার বেলায় ছিল, আমার শাশুড়ি মা আমাকে দেয়নি চাকরিতে, চাকরি করা যাবে না এরকম আর কি। কিন্তু এখন তো সেটা না, এখন সবাই চাকরিও করছে, কাজ করছে, সব দিকে বেরিয়ে আসছে। এবং এমন বলে কি না, বউরা বেরিয়ে গেলে সন্তানদের মানুষ করা যায় না, সেটা ভুল। আমি সেটাকে বিশ্বাস করি না। মানে সবাই সব কাজ করতে পারে, মহিলারা পারে না এমন কোনো কাজ আছে বাকি? তারা সব করতে পারে। ওই যে বলে না, যত সেলাই থেকে চণ্ডীপাঠ, মহিলারা সবকিছুই করতে পারে। নারী যে চায়, নারী আমরাও পারি, মানে যে চায় সে সবকিছুই করতে পারে। আমি বলি এই সমস্ত বাঁধন ছেড়ে বেরিয়ে আসুন, সবাই এসে প্রতিবাদ করুন। যাদের প্রতি এরকম দুর্ব্যবহার হয় তাদেরকেও মানে বুঝান যে এইরকম দিন এখন নেই, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক যুগ পাল্টে গেছে। সেইটাই আমি বলবো। আর নারীদের উপর নির্যাতন আছে অনেক ধরনের, পুরুষরাও আছে অনেক কিছু, কিন্তু ওরা না বাইরে অনেক কিছু করতে, কিন্তু মহিলাদের উপর চাপ পড়ে, মহিলারা কিছুই করতে পারবে না, এটা ঠিক না। তার জন্যই আমি বলছি, কেননা পাওয়ার এরকম একটা জিনিস, একটা জিনিসের মোকাবিলা করতে গেলে সাপোর্ট লাগে পিছনে। তো আপনার যে একটা পলিটিক্যাল সাপোর্ট আপনার পিছনে আছে, তো আপনি ইচ্ছা করলে সমাজের অনেকটা জিনিসকেই দূর করতে পারেন, যেগুলি কুসংস্কার, অসভ্যতা, যেগুলি আমাদের সমাজকে ঘিরে আছে। তো সেই ব্যাপারে একজন নারী হয়ে আপনি অবশ্যই নারীর কল্যাণে এগিয়ে আসবেন। আপনার কাছে সেই আবেদনটুকু আমাদের থাকবে, সেটা আমি আশা করি। আর বিশেষ করে যারা অনাথ, যারা সেই অনাথ ব্যক্তিদের প্রতিও আপনার যেন মানসিকতা এগিয়ে আসে এবং তাদের প্রতি যেন এক সমবেদনা বা সাহায্যের হাত থাকে, সেটা আমি আপনার কাছে প্রার্থনা করব। তো পাশাপাশি আরেকটু বলছি যে আপনি কি আমাদের গান জগতের সাথে যুক্ত আছেন বা কিছু করেন? এমনিতে কিছুই করি না, গান আমি শিখতে পারি না, মানে শেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু পারিনি। এন্ডিং এ যদি আমাদেরকে একটু যা আপনার পছন্দ মতো যা কিছু আপনি একটু শোনান, 2 লাইন হোক 5 লাইন হোক, তাহলে আমাদের মধ্যে যে দর্শকরা বসে আছে আপনার এবং স্টুডিওতে বা স্টুডিওর বাইরে আমাদের পজিটিভ বার্তা, ওনারাও আপনার সে গান শুনে একটু আনন্দ মনেও থাকে না সবগুলো, ঠিক আছে, তাও নেই তো, তাই না, নিজেদের মতো করে কিরকম কিছু ব্যাপার না। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দেখবে গন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বরষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দেখবি গন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বরষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম খুব সুন্দর করে, ঠিক আছে, আমাদের গানের প্র্যাকটিস নেই সত্যি কথা, মানে শেখার খুব ইচ্ছে ছিল কিন্তু শিখতে পারিনি। না, খুব সুন্দর গলা, যদিও মানে বোঝা যায়। তো প্রতিভা সবার মধ্যেই লুকিয়ে থাকে, সে প্রতিভাটার বিকাশ ঘটানো, সেটার চর্চা লাগে, সবকিছু লাগে। তো আমাদের পজিটিভ বার্তার ঘরে এবং বাইরে বসে যারা আজকের অনুষ্ঠান দেখছেন, আমাদের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি
আমাদের শিখা ব্যানার্জি ম্যাডাম। তো ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সেই পজিটিভ বার্তা আসার জন্য। তো আমি লাস্টে বলবো, আমাদের সেই পজিটিভ বার্তা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে, বা আপনি আমাদের সেই পজিটিভ বার্তা সম্বন্ধে আপনি কি বলবেন? সত্যি আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ, কারণ এখানে এসে আমি সবকিছু নতুন জানতে পারলাম এবং আপনাদের পজিটিভের এটা আমি শুনেছি আগেও, কিন্তু এখন নিজে এসে দেখলাম, নিজে মানে কথা বলে বুঝতে পারলাম না, সত্যি খুবই ভালো, খুবই পজিটিভ সব দিকে আছে। আমার ভালো লেগেছে যে অন্য কোনো নেগেটিভের দিকে কোনো কিছু নেই, সব পজিটিভ, সব পজিটিভ। আমার খুব ভালো লাগছে। একদম ধন্যবাদ ম্যাডামকে। থ্যাংক ইউ। আমরা আগামী দিনও আপনাকে আমাদের পাশে চাইবো, এবং সেই বলে আজকে আমাদের সন্ধ্যার অনুষ্ঠানটুকু এখানেই ইতি করলাম। নমস্কার। নমস্কার।